স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH আজকে কিশলয়ের অগ্নিবাণে এমন ভয়ঙ্কর ব্রেকিং নিউজ রয়েছে একের পর এক, যা শুনলে চমকে উঠবেন। তার কারণ হচ্ছে আরও একটা পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছে বিশ্ব, এমনটা যেন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই দেশগুলো যারা যুদ্ধে জড়িত তারা যা করছে একের পর এক, কিন্তু এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরাট বড় বার্তা দিলেন। ইসরায়েলের এবং ইরানের যুদ্ধ পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন, ৪৫ মিনিট কথা বললেন। প্রধানমন্ত্রী মোদীকে বললেন, ইরানের প্রেসিডেন্ট যদিও সরাসরি কোট আনকোট আমি এই মুহূর্তে বলতে পারবো না তাদের মধ্যে কি কথা হয়েছে, কিন্তু আমি আপনাদের জানিয়ে রাখি ইরান কিন্তু ভারতের সাহায্য চাইছে এবং ভারতকে এই সময় দাঁড়িয়ে শান্তি রক্ষার ভূমিকায় আনতে চাইছে বা পেতে চাইছে ইরান। এবং একই কথা ইসরায়েল এর আগে বলেছিল। ভারতের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ সরাসরি বার্তা, একমাত্র পথ আলোচনা, দ্রুত এই মুহূর্তে যুদ্ধ বন্ধ হোক, বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তারই সঙ্গে সঙ্গে বার্তা গেল আমেরিকায়, ডোনাল্ড ট্রাম্পের কাছে যেন বার্তা দিলেন প্রধানমন্ত্রী। এর আগে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ তিনি গ্রহণ করেননি, এবার আমেরিকাকে যেন বার্তা দিয়ে দিলেন প্রধানমন্ত্রী যে ভারত কিন্তু শান্তি চায়, যুদ্ধ চায় না। কিন্তু আমেরিকা কি করলো, তারপর কি হলো, সেই সমস্ত আপডেট প্রথমে দিয়ে রাখি, যে ছবিটা দিয়ে শুরু করতেই হচ্ছে আজ কিশলয়ের অগ্নিবাণ। আমেরিকার একের পর এক আক্রমণ ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি বা পরমাণু কেন্দ্র, পরমাণু ঘাঁটিগুলোর ওপর, সেই ছবি প্রথমেই রিপাবলিক বাংলার পর্দায়। গতকাল ভোর রাত্রে, অর্থাৎ ভারতীয় সময় ভোর রাত্রে, দেখা গেল আমেরিকার B-2 স্টেলথ বম্বার উড়ে এসে ইসরায়েলের তিনটে বড় পরমাণু ঘাঁটি, ইরানের তিনটে বড় পরমাণু ঘাঁটি, তিনটেই অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ। নাতানজ প্রথমেই হামলা চলল, ফর্দো সেখানে হামলা চলল, এই জায়গাগুলো যখন হামলা চলছে, ইস্পাহানে তখন হামলা চলল সারফেস টু সারফেস মিসাইল দিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে ফর্দোতে কিন্তু সরাসরি আকাশপথে B-2 স্টেলথ বম্বার দিয়ে একদম মাটির গভীর পর্যন্ত, প্রায় ৩০০ ফিট নিচ পর্যন্ত যে ফ্যাসিলিটি বসিয়েছিল ইরান, সেই ফ্যাসিলিটি ধ্বংস করলো আমেরিকা। ৩৫,০০০ কেজির বোম বলা হচ্ছে, এমনভাবে ফেলা হয়েছে যে মাটির গভীরে গিয়ে একদম ডিপ যে জায়গায় ইউরেনিয়ামগুলো রেখেছিল, সেই ইউরেনিয়ামগুলো যে ইরান জমিয়েছিল সেগুলিকে ধ্বংস করেছে আমেরিকা ফর্ডোতে। তার সঙ্গে ইস্পাহানেও ভয়ঙ্কর হামলা চলেছে। তিনটে নিউক্লিয়ার পরিকাঠামো, পরমাণু পরিকাঠামো সম্পূর্ণ ধ্বংস করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্প বার্তা দিয়েছেন। তার আগে আমি একবার ম্যাপের মাধ্যমে দেখাবো। এই ভয়ঙ্কর ছবিগুলো হচ্ছে সেই সময়ের ছবি যখন সেই মিসাইল উড়ে আসছে, একের পর এক পরমাণু পরিকাঠামোয় হামলা চালাচ্ছে আমেরিকা। কোন কোন জায়গায়, একবার এই ম্যাপ গ্রাফিক্স রিপাবলিক বাংলায় কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের জন্য, যেখানে তিনটে জায়গায় একদম স্পেসিফিকভাবে প্রেসিশন করে টার্গেট অ্যাটাক করলো মার্কিন যুক্তরাষ্ট্র। কোন কোন জায়গা, এটা লাল অংশটা হচ্ছে ইরান, এবং ইরানে হামলা আমেরিকার কোথায়, প্রথমেই হলো ফর্দো, তারপর নাতানজ, তারপর ইস্পাহান। মোটামুটি মধ্য এবং উত্তর ইরানে এই পয়েন্টগুলো হচ্ছে মাটির নিচে, যেখানে ইউরেনিয়াম এনরিচমেন্ট ফ্যাসিলিটিগুলো তৈরি করেছিল ইরান, অর্থাৎ মাটির অনেক গভীরে ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় পদার্থ সেগুলিকে রেখেছিল ইরান, এবং এখান থেকেই নাকি বম তৈরি করছিল ইরান, এমনটা বলছিল আমেরিকা। এবং সেই জায়গাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং তারপর ডোনাল্ড ট্রাম্প বিরাট বড় বার্তা দিলেন গোটা বিশ্বকে। কি বললেন ডোনাল্ড ট্রাম্প এই আক্রমণের পর? ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুনুন। A short time ago, the U.S. military carried out massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime: Fordow, Natanz, and Esfahan.
I decided a long time ago that I would not let this happen. It will not continue. I want to thank and congratulate Prime Minister Bibi Netanyahu. We worked as a team like perhaps no team has ever worked before. And we've gone a long way to erasing this horrible threat to Israel. And most importantly, I want to congratulate the great American patriots who flew those magnificent machines tonight. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Iran, the bully of the Middle East, must now make peace. If they do not, future attacks will be far greater and a lot easier. B-2 Spirit স্টেলথ বম্বার, এই হচ্ছে নাম সেই যুদ্ধ বিমানের, যে যুদ্ধ বিমান ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা এই তিনটে পরমাণু কেন্দ্রে ভয়ঙ্কর হামলা চালালো। আমার ঠিক বাঁদিকে যে যুদ্ধ বিমান দেখতে পাচ্ছেন, এই B-2 স্টেলথ বম্বারকে বলা হয় বিশ্বের অন্যতম সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান। কেন এই বিমানকে সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান বলা হয় তার কারণগুলো বলছি। প্রথমেই জানাই, এই B-2 স্টেলথ বিমান, স্টেলথ কথার অর্থ যাকে র্যাডারে দেখা যায় না, লুকিয়ে র্যাডারকে এড়িয়ে, সমস্ত কিছু এড়িয়ে এরা কিন্তু এই যুদ্ধ বিমান কিন্তু ভয়ঙ্করভাবে আক্রমণ চালাতে পারে। এবং শক্তিশালী এই যুদ্ধ বিমান অত্যন্ত দ্রুত গতিতে এসে, অত্যন্ত নিচ দিয়ে উড়ে এসে র্যাডারকে এড়িয়ে হামলা চালিয়ে প্রেসিশন স্ট্রাইক করে চলে যেতে পারে। এর সঙ্গে সঙ্গে পরেরটা বলি, শত্রুর র্যাডার, শত্রু যতই শক্তিশালী র্যাডার বসাক না কেন, এই যুদ্ধ বিমান কোনো র্যাডারে ধরা পড়ে না। তার কারণ কি? এই যুদ্ধ বিমানের এই ডানাগুলোকে দেখুন, এই ডানাগুলো অন্য যুদ্ধ বিমানের মতো নয়, আলাদা রকম ভাবে তৈরি করা হয়েছে। কেন এরকম ভাবে তৈরি করা হয়েছে? কেন এরকম চ্যাপ্টা ডানা তৈরি করা হয়েছে? কেন এই চ্যাপ্টা শেপ? তার কারণ হচ্ছে যখন র্যাডার থেকে সিগন্যাল এসে এই ডানায় লাগে, ঠিকরে বেরিয়ে যায়। এই ডানা হেল্প করে এই যুদ্ধ বিমানকে র্যাডারকে এড়িয়ে শত্রুপক্ষের ঘাঁটিতে ঢুকে পড়তে। শত্রু বুঝতেও পারে না যে এই যুদ্ধ বিমান ঢুকে পড়েছে এবং সব কিছু ধ্বংস হয়ে যায়। পারমাণবিক বোমা নিয়ে যেতে পারে এই বিমান, গোটা একটা শহর উড়িয়ে দিতে পারে। যদিও এই ক্ষেত্রে এরা এই যুদ্ধ বিমান পারমাণবিক বোমা নিয়ে যায়নি, এরা নিয়ে গেছিল বাংকার বাস্টার বোমা, যেগুলো 35,000 কেজি ওজন। কার্পেট বম্বিং এ দক্ষ এই বিমান, অর্থাৎ পর 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 এই বিমান থেকে বোমা পড়বে। কার্পেট বম্বিং, ধাক 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 ধাক, মানে এত দ্রুত বোমা পড়বে বুঝতেই পারবে না শত্রুপক্ষ কোথা থেকে কি এসেছে, কখন এসেছে। এই বিমান থেকে বোমা মেরে এই বিমান চলে যাবে, শত্রুপক্ষ বুঝতেও পারবে না। তার সঙ্গে সঙ্গে 16টি বোমা বর্ষণ একসঙ্গে করতে পারে এবং 50,000 ফুট পর্যন্ত এই বিমান ওপর দিকে উঠতে পারে এবং অত্যন্ত নিচেও উড়তে পারে। এই যুদ্ধ বিমানের স্পেসিফিকেশন দেখুন। এবার দেখাই এই যুদ্ধ বিমান যখন হামলা চালালো তার পাল্টা ইরান কি করলো। শিয়ান শহরে ড্রোন হামলা চালালো ইরান, অর্থাৎ ইসরায়েলে পাল্টা প্রত্যাঘাত করলো ইরান। একের পর এক শহর, একের পর এক জায়গায় প্রত্যাঘাত করলো ইরান। ভয়ঙ্কর পরিমাণের ব্যালিস্টিক মিসাইল, ভয়ঙ্কর শক্তির ব্যালিস্টিক মিসাইল একের পর এক এসে পড়লো ইসরায়েলের ওপর এবং ইরান সেই একের পর এক হামলা চালালো ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে। ইসরায়েলের হাইফা শহরে মিসাইল হামলা, হাইফার বড় অংশ গুঁড়িয়ে দেওয়া হলো। ইসরায়েলে প্রত্যাঘাত করলো, পাল্টা হামলা চালালো ইরান এবং তার সঙ্গে সঙ্গে মিসাইল হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাইফা। বিল্ডিংগুলো ধ্বংস হয়ে গিয়েছে, একের পর এক বিল্ডিং ধ্বংস হচ্ছে এবং কিভাবে মিসাইল হামলা চালানো হয়েছে দেখুন। মিসাইল পড়লো এবং ধ্বংস হলো গোটা এলাকা, অর্থাৎ যুদ্ধ ভয়ঙ্করভাবে চলছে। একদিকে দেখালাম কিভাবে B-2 বম্বার, স্টেলথ বম্বার দিয়ে হামলা চলেছে, এবার দেখাচ্ছে এই দেখুন হাইফা শহর। এটা একটা শহর ছিল, ভাবা যায় এটা শহর ছিল, এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ইসরায়েলে ইরানের পাল্টা হামলা, ইরান কিন্তু পিছিয়ে নেই, পাল্টা হামলা চালাচ্ছে, কিন্তু ইরানের কাছে এই মুহূর্তে B-2 স্টেলথ বম্বারের মতো শক্তিশালী অস্ত্রও নেই এবং নিউক্লিয়ার এনার্জিও নেই, তাই তারা একটু পিছিয়ে পড়ছে। কিন্তু কনভেনশনাল যুদ্ধে, অর্থাৎ মিসাইল হোক, ট্যাঙ্ক হোক, তারা কিন্তু পরপর হামলা চালাচ্ছে। এই দেখুন এই হামলার ছবিগুলো, পুরো গুঁড়িয়ে দেওয়া হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে, মাটিতে মিশে গিয়েছে গোটা একটা এলাকা এবং সেই বিল্ডিংগুলো। এবং তার সঙ্গে পাল্টা কি হুঙ্কার দিচ্ছে ইরান জানেন? তারা বলছে
হরমুজ ক্যানেল বা হরমুজ যে স্ট্রেট আছে, হরমুজ স্ট্রেট বা প্রণালী, সেটা বন্ধ করে দেওয়া হবে। দেখুন এই ভিজুয়ালটা দেখুন, ইরানের মাটি থেকে কিভাবে ব্যালিস্টিক মিসাইল উড়ছে, এই শব্দটা একবার। ইরানের মাটি থেকে ব্যালিস্টিক মিসাইল উড়লো, এই মিসাইল গিয়ে এবার কোথায় পড়বে? ইসরায়েলের কোনো একটা জায়গায়, প্রেসিশন টার্গেট। ভয়ঙ্কর ছবি, শব্দ শুনেই ভয় লাগে। এর সাথে সাথে ইসরায়েল কি হুমকি দিচ্ছে? ইসরায়েল বলছে যেমন এই মিসাইল ছাড়া হচ্ছে, ইরান বলছে যেমন এই মিসাইল ছাড়া হচ্ছে সেটা তো হচ্ছেই, মিসাইল তো আমরা ছুড়বই। ইরান বলছে তার সঙ্গে সঙ্গে হরমুজ ক্যানেলটা বন্ধ করে দেওয়া হবে, প্রণালীটা বন্ধ করে দেওয়া হবে। তার ফলে কি হবে? কেন এই হুঙ্কার বা হুঁশিয়ারি থ্রেট দিচ্ছে ইরান? দেখাবো একটি ম্যাপ গ্রাফিক্সের মাধ্যমে, ম্যাপের মাধ্যমে স্পষ্টভাবে দেখাবো কিভাবে এই জায়গাটাকে বিশেষ করে ব্যবহার করছে ইরান, সৌদি আরব, ইরাক, আরব আমির শাহী, এই সমস্ত দেশগুলি থেকে যা তেল আসে এই জায়গাটি পার করে জাহাজগুলিকে ভারতের দিকে হোক কিংবা আফ্রিকা আমেরিকার দিকে হোক তাদের যেতে হয়। এই পয়েন্টের নাম, যেটা আমরা লাল দিয়ে মার্ক করেছি, এই পয়েন্টের নাম হচ্ছে হরমুজ প্রণালী বা হরমুজ স্ট্রেট, হরমুজ ক্যানেল, হরমুজ স্ট্রেট, হরমুজ প্রণালী। এই জায়গাটাকে ইরান বলছে তারা এখানে একটা ব্লকেট তৈরি করবে। ধরুন এই পেপারটা যদি আমি রেখে দিই, এখানে তারা একটা ব্লকেট তৈরি করবে যাতে কোনো জাহাজ ক্রস না করতে পারে। যদি এই জায়গায় একটা ব্লকেট তৈরি হয়ে যায়, তাহলে এপার থেকে ইরাক, সৌদি আরব, আরব আমির শাহী, এই সমস্ত দেশগুলি থেকে তেল নিয়ে জাহাজগুলো এই জায়গাটা পার করে ভারতের দিকে, সেটা গুজরাট উপকূল হোক বা অন্য জায়গায়, কিংবা এই জায়গাটা পার করে আফ্রিকা হোক বা দক্ষিণ আমেরিকার দিকে যেতে পারবে না। তাহলে এই সমস্ত দেশগুলি থেকে তেল রফতানি বন্ধ হয়ে যাবে। 20% বিশ্বের তেল রফতানি এখান থেকে হয়। ইরান হুমকি দিচ্ছে এটা তারা বন্ধ করে দেবে। কিন্তু পাল্টা মার্কিন যুক্তরাষ্ট্রের বাহরিন বলে একটি জায়গা আছে, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের 5th ফ্লিট বলে একটি যুদ্ধ জাহাজ বেশ কয়েকটি এখানে রয়েছে যারা এটা পাহারা দেয়। যদি কোনোভাবে ব্লকেট তৈরি হয়, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পাল্টা হামলা চালাবে, অর্থাৎ ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, যুদ্ধ আরও বাড়বে। আজকে কিশলয়ের অগ্নিবাণের পর আমি প্রশ্ন তুলব, যে অগ্নিবাণ নেব সেইখানে যাব, তবে তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিস্থিতিতে কি বললেন, যদি রেডি থাকে আমি সেটাও একদম দেখাবো, দর্শকদের সেই বক্তব্যটা দেখাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইরানের প্রেসিডেন্ট, 45 মিনিট কথা হলো দুজনের মধ্যে। ভাবুন, এর আগে আমরা দেখেছি বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি কিন্তু ফোন করেছিলেন প্রধানমন্ত্রীকে এর আগে, তিনিও সমস্তটা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতবর্ষের গুরুত্বটা এখানে কতটা সেটা বুঝতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি বললেন, আমি সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন সেই বক্তব্যটা এবার দেখাচ্ছি কিশলয়ের অগ্নিবাণে, কারণ এটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে। ট্রাম্পকে এক প্রকার বার্তা দিচ্ছেন মোদী, যদিও ট্রাম্পকে সরাসরি বলছেন না, টুইট এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন মোদী। কি লিখছেন? বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, ইরানের বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারত, দ্রুত সামরিক অভিযান বন্ধ হোক। বার্তা কাকে? বার্তা আমেরিকাকেও বার্তা। শান্তির পথ খুঁজতে আলোচনা দরকার দ্রুত, এবং ইরানের রাষ্ট্রপতির সঙ্গে আমার কথা হয়েছে, প্রধানমন্ত্রী পোস্ট করছেন এবং তিনি বলছেন এই মুহূর্তে যুদ্ধ বন্ধ হোক। ভারত কি ভূমিকা নিতে চলেছে? ইসরায়েল ভারতের পরম বন্ধু দেশ, আর ইরান থেকেও ভারতের বহু জিনিস আসে, তেল আসে, বন্ধু দেশ হিসেবেই ধরা হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন ইরানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে কল করে প্রার্থনা করছেন, রিকোয়েস্ট করছেন যে আপনি হেল্প করুন, তখন প্রধানমন্ত্রী এই বড় বার্তা দিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পকেও কি বার্তা নয়? আজকে কিশলয়ের অগ্নিবাণে আমার অগ্নিবাণ, আমার প্রশ্ন, যেখান থেকে আমি প্রশ্নে যাব আজকে, যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠায় ভরসা এবার ভারত, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে, বিভিন্ন পথের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার কথা বলেছিল, এখন তারাই হামলা চালিয়েছে। গোটা বিশ্ব দুটো ভাগে ভাগ হয়েছে, চায়না থেকে রাশিয়া, প্রত্যেকটা দেশ তারা এই হামলার, মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার বিরোধিতা করেছে। অন্যদিকে ফ্রান্স হোক, ইউকে হোক, ইউরোপিয়ান দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে দাঁড়িয়ে কথা বলেছে।
ইসরায়েলের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান দেশগুলো, আর অন্যদিকে ইরানের পক্ষে না হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিরুদ্ধে দেশগুলো যারা দাঁড়িয়েছে তারা হলো রাশিয়া, চায়না এবং আরও অনেক ইসলামিক দেশ। এই দুটো ক্যাম্প তৈরি হয়েছে। এবার যদি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোয় গোটা পরিস্থিতি, ভারত কি একমাত্র পথ যারা এই যুদ্ধ বন্ধ করতে পারে? আমি প্রশ্ন করব, আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করাবো এবং হাই ভোল্টেজ ডিবেটে আজকে আমি প্রশ্ন করব যে কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি, নিউক্লিয়ার ওয়ারের দিকে যদি এগোয় কিভাবে সেটা আটকানো সম্ভব এবং ভারত কি ভূমিকা নেবে। আমার সঙ্গে রয়েছেন নিশীথ কুমার দাস, বিজ্ঞানী, ভাবা ইনস্টিটিউটের প্রাক্তন বিজ্ঞানী, এবং কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন প্রাক্তন সেনাকর্তা, কার্গিল যুদ্ধের সময় তিনি যুদ্ধ করেছেন। আর্য ঘোষ রয়েছেন সুরক্ষা বিশেষজ্ঞ, আমার সঙ্গে পথিকৃৎ পাইন রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, আমার সঙ্গে বিমল শঙ্কর নন্দ রয়েছেন অধ্যাপক এবং তারই সঙ্গে সঙ্গে বিজেপি মুখপাত্র, তবে এই ক্ষেত্রে তিনি পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপকের হিসেবে আরও ভালো বক্তব্য রাখবেন কারণ তিনি অ্যানালাইজ করতে পারবেন ভারতের এই মুহূর্তে স্ট্যান্ড। আমি প্রথমে যাব কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে, প্রাক্তন সেনাকর্তা। স্যার, আমরা গতকাল তার আগের দিন আলোচনা করছিলাম এবং প্রতিদিন আলোচনা যখন করি প্রতিদিন আরও বিরাট বড় কিছু ডেভেলপমেন্ট হয়ে যায়, আবার আলোচনা করতে হয়, তারপরের দিন আরও বড় ডেভেলপমেন্ট। এই যে 3টে পরমাণু কেন্দ্রে হামলা, আমি রেডিয়েশন ইত্যাদি নিয়ে আমাদের এখানে বিজ্ঞানী রয়েছেন তার কাছে আসব, কিন্তু আমার কথা হচ্ছে স্যার এই পদক্ষেপটা তো একটা বিরাট পদক্ষেপ, মানে এটাকে আন্ডার এস্টিমেট করা যায় না যে কতটা বড় একটা স্ট্রং ডিসিশন নেওয়া হয়েছে এবং এর কনসিকুয়েন্সগুলো, এর ফলগুলো সেটাও তো বিরাট হতে চলেছে। বিশ্বটা দুটো ক্যাম্পে ভাগ হয়ে যাচ্ছে দেখছি স্যার, যে বক্তব্যগুলো আসছে, বলুন স্যার। কিশলয় হোয়াইটম্যান এয়ারবেস থেকে টেক অফ করে এই এত দীর্ঘ প্রায় 17 থেকে 18,000 কিলোমিটার, নিয়ার অ্যাবাউট 35 ঘন্টার থেকে 44 ঘন্টা, কারণ বিভিন্ন জায়গায় ডিটোর নিয়ে হয়েছে, তারপর এসে মাঝে 3বার মিড এয়ার রিফিউলিং করেছে এবং আপনি যেটা দেখালেন সঠিকভাবে SBU-57 পর্দতে ড্রপ করেছে। তার সঙ্গে সঙ্গে নেভাল সাবমেরিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা আমাদের ইন্ডিয়ান ওশানে আছে, আরব সাগরের দিকে আছে, সেখান থেকে টম হক ল্যান্ড অ্যাটাক মিসাইল, নাতানস এবং ইশাফানের দিকে ছোড়া হয়েছে। এই কমপ্লিট যদি আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র যারা প্রথমে বলেছিল যুদ্ধে নেই, তারা সিজ ফায়ার চায়, কিছুদিন পর তারা বললো যে ইরান স্কাই ইজ আন্ডার আওয়ার কন্ট্রোল, তারপর বললো 14 দিন আমরা সময় দিচ্ছি, তারপর উইল টেক অ্যাকশন, এবং এই 14 দিন টার্নড আউট টু বি 2 days। আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প অলওয়েজ স্টেজ ইন আ ডিলিউশন অফ গ্র্যান্ডার, আর নিজেকে ভাবে যে ইউনিপোলার একটা ওয়ার্ল্ডের উনি হচ্ছে দ্য লাস্ট ওয়ার্ড। তো আমার মনে হয় যে শান্তির প্রতিক্রিয়া একটা দিক, কিন্তু এটা যদি শুধু নিউক্লিয়ার ইনস্টলেশন কে ধ্বংস করার হয় এক কথা, এটা যদি রেজিম চেঞ্জ করার হয়, এটা যদি অবজেক্টিভ হয়, ইট হ্যাজ এ ডিফারেন্ট অ্যাসপেক্ট। তো এইখানে আমাদের দেখতে হবে হোয়াট ইজ দ্য এম অ্যান্ড অবজেক্টিভ। আপাতত আমরা যেটা সামনে দেখছি, the aim and objective is nuclear, either it is uranium enrichment or centrifuge or যেখান থেকে যদি কোনো নিউক্লিয়ার স্টকপাইল বানিয়ে রাখে সেগুলোকে ধ্বংস করা। ধ্বংস করেছে কিনা সেটা ইজ এ $1 million কোয়েশ্চেন। যত এই যুদ্ধের ধোঁয়াশা কুয়াশা হেঁটে যাবে আমরা এটা আরো পরিষ্কার দেখব। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের আগে দেখতে হবে এই সমীকরণ, আপনি যেটা বললেন অন্যান্য রাষ্ট্রের সমীকরণ কিভাবে এগোয়। একদমই স্যার, আমার প্রশ্ন হচ্ছে স্যার, খবর উঠে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিমানগুলো, আপনি একদম সঠিক বলেছেন স্যার, আপনি যে ইনফরমেশনগুলো দেন এত গুরুত্বপূর্ণ হয়। আপনি বললেন রিফুয়েলিং হয়েছে, আমাদের কাছে ইনফরমেশন পাকিস্তানেও নাকি বেশ কিছু ক্ষেত্রে রিফুয়েলিং হয়ে থাকতে পারে। পাকিস্তান তো স্টেটমেন্ট দিচ্ছে তারা নাকি কন্ডেম করছে এই অ্যাটাক, কিন্তু পাকিস্তানের জমিও কি মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে বলে কোনো খবর আছে? মধ্যাহ্নভোজ, এই জিহাদি বিরিয়ানি আর এই সব যে জঙ্গি কাবাব, যাকে ডেকে এনে প্রেসিডেন্ট ট্রাম্প সেই দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে উপেক্ষা করে আর্মি চিফকে ডেকে এনে যে বিরিয়ানি আর কাবাব খাওয়ালো, সেটা কিশলয় এমনি খাওয়ায়নি। নিশ্চিতভাবে পাকিস্তানের জমি, বায়ু এবং জল হাতে করে তুলে দিয়ে এসছে, তার সঙ্গে ইন্টেলিজেন্স দিয়েছে এবং তার জমি ইউজ হবে ইরানে, তার লম্বা বর্ডার
with Baluchistan across is Iran, which is easiest for মার্কিন যুক্তরাষ্ট্র ইউএস এর জন্য ইরানে আরো অ্যাটাক যদি করতে হয় তাদের জমি থেকে নূর খান এয়ারবেস ডিফারেন্ট এয়ারবেস যেগুলো অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র আপনি দেখিয়েছেন আমরা একাধিকভাবে আমরা জানি যে এই জায়গাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এয়ারফোর্স অলরেডি আছে। তো ইট ইজ দ্য নিয়ারেস্ট। তো সেখান থেকে যদি কোনো অ্যাটাক করতে হয় তো পাকিস্তানের থেকে ভালো বেস নেই, কারণ ইরানের কাছে মিডল ইস্টের সমস্ত বেসের গ্রিড রেফারেন্স, সেটা বাহরেন হোক, কাতার হোক, দোহা হোক, যেখানে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বেস আছে সেখানে আমি বলতে পারছি না যে কালকে অ্যাটাক হচ্ছে কি হবে না। তবে ইতিমধ্যে আমি যতটা জানি এদের ম্যাক্সিমাম যে এয়ারফোর্স অ্যাসেট ছিল মার্কিন যুক্তরাষ্ট্র 5 থেকে 19 তারিখে স্যাটেলাইট ইমেজারি যা দেখেছি এবং 19শে জুন পর যা ইমেজ আসছে অনেক জিনিস অ্যাসেট তারা আইদার গোয়াম অথবা গার্সিয়া আইল্যান্ডে সরিয়ে নিয়েছে। দেখতে হবে, সময়ের অপেক্ষা, এই যুদ্ধ কোন দিকে মুখ নেয়। ঠিক, এই যুদ্ধ কোন দিকে যায় আমার সঙ্গে বাকি যারা রয়েছেন তাদের কাছে যাবো, তবে তার আগে আমি বেঞ্জামিন নেতানিয়াহু আজকে এই অ্যাটাকের পর, এই হামলার পর বেঞ্জামিন নেতানিয়াহু যা বক্তব্য দিলেন তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে এরপর যা হতে চলেছে। যদি যুদ্ধ হয়, পরমাণু যুদ্ধ যদি হয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই করবে। সেই শক্তিকে কি আটকানোর ক্ষমতা আছে ইরানের? প্রশ্ন থাকছে। বেঞ্জামিন নেতানিয়াহু কি বলেছেন শুনবো। দ্রুত আসবো হাই ভোল্টেজ ডিবেট এবং তার সঙ্গে অপেক্ষা করছে বিগ ব্রেকিং দুটো পরপর। দেখুন বেঞ্জামিন নেতানিয়াহু। Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. In Operation Rising Lion, Israel has done truly amazing things. But in tonight's action against Iran's nuclear facilities, America has been truly unsurpassed. It has done what no other country on earth could do. History will record his leadership today has created a pivot of history that can help lead the Middle East and beyond to a future of prosperity and peace. President Trump and I often say, peace through strength. First comes strength, then comes peace. And tonight, President Trump and the United States acted with a lot of strength. এই মুহূর্তে আলোচনা যাওয়ার আগে ব্রেকিং নিউজ উঠে আসছে। বলেছিলাম পরপর দুটো ব্রেকিং নিউজ, অত্যন্ত বড়। প্রথম ব্রেকিং নিউজ, মার্কিন নিশানায় ফর্দো পরমাণু কেন্দ্র কিন্তু আগেই কি আঁচ করতে পেরেছিল ইরান। দুদিন আগের স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে ভয়ঙ্কর একটি ছবি, যেখানে প্রায় 16টি বিরাট সাইজের ট্রাক এসে দাঁড়িয়েছে একদম ফর্দো পরমাণু কেন্দ্রের বাইরে, এবং 16টি কার্গো ট্রাক দিয়ে কি করছিল তারা? পরমাণু অস্ত্র তৈরির সামগ্রী বা যে তেজস্ক্রিয় সামগ্রী যাই ছিল ওর ভেতর সেটা কি সরিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে? আমি প্রশ্ন করব বিশেষজ্ঞদের কাছে। তবে এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজটা দেখুন, এই 16টি কার্গো ট্রাক দেখুন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং এন্ট্রেন্সটা হচ্ছে নিচের দিকে। এই ট্রাকগুলি এসেছে, সেখানে আনইউজুয়াল অ্যাক্টিভিটি হয়েছে অ্যাটাকের ঠিক দুদিন আগে এবং তারপর এই ট্রাকটি সরে গিয়েছে। এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে কি করছিল ওখানে, কি হচ্ছিল ওখানে, কেন হঠাৎ করে এই বড় বড় ট্রাক এসেছিল? সমস্ত কিছুকে সরিয়ে দিয়েছিল ইরান। তাদের তেজস্ক্রিয় পদার্থগুলো কি সেফটিতে নিয়ে গেছে? প্রশ্ন থাকছে। বিগ ব্রেকিং নিউজ কিশলয়ের অগ্নিবাণে এই মুহূর্তে দুদিন আগে স্যাটেলাইট ইমেজে স্পষ্ট হচ্ছে ফর্দোতে কার্গো ট্রাক এসে সেখানে কোনো আনইউজুয়াল কাজ হয়েছে এবং সেই পরমাণু কেন্দ্রের বাইরে সেই আনইউজুয়াল মুভমেন্ট যেটাকে বলা হচ্ছে সেই কাজ হয়েছে। এরপরে ব্রেকিং নিউজ, ব্যাক টু ব্যাক বিগ ব্রেকিং। পরে ব্রেকিং নিউজ, ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েলের 25টি মিসাইল হামলা ইরানের মিসাইলগুলি ধ্বংস করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করছে এবং আয়রন ডোম অ্যাক্টিভেট করা হয়েছে। মিসাইল হামলায় আহত ইসরায়েলের 11 জন নাগরিক এবং বেশ কিছু বিল্ডিং ইতিমধ্যে ধ্বংস হয়ে গিয়েছে। কিশলয়ের অগ্নিবাণে পরপর ব্যাক টু ব্যাক ব্রেকিং নিউজে দেখা যাচ্ছে কিভাবে 25টা মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইরান। আমি ফিরবো আমার আলোচনায়। আমি এই মুহূর্তে যাব আর্য ঘোষের কাছে, সুরক্ষা বিশেষজ্ঞ, এবং তারপরে আমি স্যারের কাছে আসবো। আমি পরপর যাব প্রত্যেক অতিথির কাছে। আর্য ঘোষ, আর্যবাবু, আমার প্রশ্ন হচ্ছে স্যার,
25টা কার্গো ট্রাক, আমি রেডিয়েশন এবং টেকনিক্যালিটিগুলো স্যারকে জিজ্ঞেস করবো, বিজ্ঞানী রয়েছেন, কিন্তু আপনার কি মনে হয়? বিশেষজ্ঞরা বলছেন এই দুদিন আগে হঠাৎ করে আনইউজুয়াল মুভমেন্ট, 25টা কার্গো ট্রাক এলো, কিচ্ছু ছিল না, এবং তারা দাঁড়ালো, কিছু একটা মুভমেন্ট হলো, তারা চলে গেল। ইরান কি টের পেয়েছিল? ইরান কি কোনোভাবে কোনো মুভমেন্ট করতে সক্ষম হয়েছে? কি বলবেন স্যার? এখানে আমি বলবো যে পসিবিলিটি ইজ ভেরি হাই, বিকজ আপনি একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, 14ই আগস্ট থেকে বোয়িং 747 অনেকগুলো, সেগুলোর স্পেসিফাইড নাম্বারস নেই, তারা নর্থ চায়না ধরে কাজাকিস্তান ধরে তারপরে তারা ট্রান্সপন্ডার অফ করে দেয় এবং তারপরে তারা রাডার থেকে মিলিয়ে যায় এবং ইন্টারসেপ্ট তাদের কেউ করতে পারে না। এবং সেই ক্ষেত্রে আমার ধারণা তারা লজিস্টিক্স ওখানে তো ফেলেইছে, এবং তার সঙ্গে আমি এটা আগেও বলেছি যে তারা কিছু মালপত্র ওখান থেকে তুলে নিয়ে গেছে, এবং সেই জন্যই কি আজকে মালপত্র স্যার? এই আপনার ইউরেনিয়াম যেটাকে ওয়েপনাইজ করা হচ্ছিল, সেই জিনিসটা আমার মনে হয় ওরা যে লজিস্টিক্স নিয়ে গেছে সেইটা কি আমরা জানি না, কিন্তু সেটা ইজ আ ভেরি কনসার্নিং ফ্যাক্টর। আর তার সঙ্গে এই যে আপনার দেখুন একটু আগেই আয়াতুল্লাহ খামেনি কি বলছিলেন যে আমাদের নিউক্লিয়ার প্রোগ্রাম চলবে, তার মানে ইউরেনিয়ামটাকে ওনারা ডেফিনেটলি কোথাও সরিয়েছেন। তো সেইটা চায়না আমার কাছে প্রথম সাসপেক্ট, এবং তার সঙ্গে আমেরিকা আজকে এই যে পারমাণবিক যুদ্ধের কথা বলা হচ্ছে, আমেরিকা কিন্তু নিউক্লিয়ার অ্যাটাক এই মুহূর্তে করতে পারবে না, বিকজ ওদের 40,000 ট্রুপস আছে মিডল ইস্টে। তো তাদের ওপরে প্রথমেই ইরান কিন্তু অ্যাটাক করবে, ইসরায়েল তাদের ক্ষোভ এবং আমেরিকা, এবং সেইখানে পাকিস্তান যে মানে যে প্যাঁচে পড়লো সেটা পাকিস্তান কিন্তু পরে বুঝতে পারবে। ওই আসিম মনির ওখানে যেটা করলেন, নোবেল পিস প্রাইজ ইত্যাদি, তো ওই ওসামা বিন লাদেনকে যে রেখে দেয় আর যাদের 9/11-এর সঙ্গে জড়িত, তো তাকে বললেন আমি পাকিস্তানকে ভালোবাসি। দেখুন, ইন্টারন্যাশনাল রিলেশনের ডিপ্লোম্যাসিতে ভালোবাসা বলে কোনো জিনিস হয় না, ওখানে ইন্টারেস্ট হয়, ওটা হচ্ছে আপনার মানে কি বলবো ইন্টারেস্টের ভালোবাসা। তো সেই জন্য ওইখানে পাকিস্তানে উনি কী সুবিধা করতে পারবেন আমি জানি না, ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেটা করছেন সেটা নিজের কি বলবো আপনার বিজ্ঞাপন করে যাচ্ছেন, একটা বিশাল পতাকা দিয়ে সোশ্যাল মিডিয়ায় গড ব্লেস ট্রাম্প। আরে গড ব্লেস ট্রাম্প কি, এই যে কাজটা করেছেন তার ফলটা এখন ভুগতে হবে। এখন এই যে কালকে বিদেশমন্ত্রী ইরানে যাচ্ছেন পুতিনের সঙ্গে দেখা করতে, ডেফিনেটলি তারা পুতিনের কাছে একটা সাপোর্ট পেতে যাচ্ছেন, এবং সেখানে তারা পাকিস্তানের দিকে ফিরেও তাকাচ্ছে না, পাকিস্তান এইরকমই দুমুখো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় চায়না দেখুন ইরানের ওপর হেভিলি ডিপেন্ডেন্ট ন্যাচারাল গ্যাস অয়েলের ওপরে, হরমুজে যে ও ব্লকটা করেছে ইরান, তাতে সবাই ক্ষতিগ্রস্ত হবে। না, ব্লক কি করেছে স্যার? ব্লক তো করার হুঁশিয়ারি দিয়েছে, কিন্তু সম্পূর্ণ কি এই মুহূর্তে ব্লকটা আছে ওই জায়গাটা? ব্লক আমার মনে হয় সেই জায়গাটা যেটা সকালে দিয়ে খবর পাচ্ছিলাম ওরা ব্লকের দিকে যাচ্ছে বা কিছু, সেই ক্ষেত্রে দেখুন এখানে সেই জায়গাটায় রাশিয়া কি করবে সেইটা কিন্তু আমরা কিচ্ছু জানি না। আর চায়না এখানে কিন্তু জানবেন ইরানকে কোভার্টলি অনেক কিছু সাপোর্ট করে গেছে, এবং পাকিস্তান ইরানকে ইনফ্যাক্ট তাদের নিউক্লিয়ার প্রোগ্রামে সাপোর্ট করেছে। তো সেই জন্যই আমার মনে হয় এই মুহূর্তে যেটা আপনি বলছিলেন যে কি করা হবে, তো সেই ক্ষেত্রে আমি বা কী করেছে এরা, এই 16টা ট্রাক বা 25টা ট্রাক যেটা দেখাচ্ছিলেন, এইটা ডেফিনেটলি ওখান থেকে সরিয়ে নিয়ে গেছে, যার জন্য রেডিয়েশনের ব্যাপারে ওরা ওই নিউক্লিয়ার সাইটের কাছে ফোর্ডোর কাছে, ফোর্ডো হচ্ছে ওদের মেন বেস ছিল। এবং জানবেন এই যে জিবিইউ গল্ফ ব্রাভো ইউনিফর্ম 57 যে বম্বটা বাস্টার বাংকার বাস্টার, এটা একমাত্র আমেরিকার কাছেই 30,000 পাউন্ডের আছে, এটা ইসরায়েলের কাছে যেটা আছে সেটা 2,000 থেকে 3,000 পাউন্ড। সেই জন্য একমাত্র আমেরিকার পক্ষে এটা করা মানে সমর্থ ছিল আমেরিকা, সেটা নেতানিয়াহু ঠিক বলেছেন। কিন্তু সেই ক্ষেত্রে আমেরিকা যেটা আপনার এই মুহূর্তে ওরা কিন্তু একটা জিনিস জানবেন, ওদের একটা সন্দেহ আছে, সেই জন্য ওদের একটা ডুমসডে প্লেন আছে, এই ডুমসডে প্লেনটা কিন্তু এয়ারক্রাফটটা ইটস হিউজলি সিগনিফিকেন্ট নাও, যে কালকে থেকে এটাকে অ্যাক্টিভেট করা হয়েছে, এবং এর অর্ডিনারি কল সাইন মানে নর্মাল টাইমে অর্ডার না। স্যার আমি একবার দর্শকদের একবার দ্রুত বলে দিই, ডুমসডে অর্থাৎ হচ্ছে ধ্বংস হয় যে সব কিছু, যখন
ডুমসডে প্লেন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশেষ প্লেনের ব্যবস্থা আছে, যখন কোনো পরমাণু যুদ্ধ হয় তখন মার্কিন প্রেসিডেন্ট সহ পেন্টাগনের সমস্ত অফিসিয়ালরা, যদি আমি ভুল না বলে থাকি স্যার, ওই প্লেনের মধ্যে ঢুকে যান এবং ওখান থেকেই সম্পূর্ণটা তারা নিয়ন্ত্রণ করতে পারেন, তাই তো? সেন্ট্রাল কমান্ড ওখান থেকে পেন্টাগন অ্যান্ড আমেরিকা, কেননা বিশ্বে যখন পারমাণবিক যুদ্ধ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে তখন ওরা ওপরে উঠে যায় এবং সেই ক্ষেত্রে তার কল সাইনটা চেঞ্জ করে দেওয়া হয় অর্ডার 01-এ, লাস্টের দুটো ডিজিট চেঞ্জ করে দেওয়া হয়, সেটা কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। দিস স্পেলস আউট দি গ্র্যাভিটি অফ দি সিচুয়েশন। এটা আমি আপনাদের এখানে বলে গেলাম আজকে, মার্ক মাই ওয়ার্ডস, এটা কিন্তু ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমার কাছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ উঠে আসছে, পরমাণু কেন্দ্র রক্ষায় হুঁশিয়ারি দিয়েছে ইরান, নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েলের ওপর আক্রমণ চললে আমেরিকান ঘাঁটিগুলিও সুরক্ষিত থাকবে না, আমেরিকান ঘাঁটির ওপর হামলা সহজ, হুঁশিয়ারি ইরানের সাংসদ ইসমাইল কোঠারির। অর্থাৎ নতুন করে আবার ইরানের তরফ থেকে হুঁশিয়ারি এসেছে। ইরান বলছে যদি আমাদের ওপর হামলা হয়, আমেরিকান ঘাঁটিগুলো, এখানে বিভিন্ন জায়গায় আমেরিকান ঘাঁটি আছে, সেগুলো সুরক্ষিত থাকবে না এবং সেই ঘাঁটিতেও আমরা হামলা করব প্রয়োজন পড়লে। এবং ভয়ঙ্করভাবে ইরান কিন্তু সরাসরি সেই হামলার কথা বলছে এবং তারা পিছিয়ে আসছে না। আমি ফিরবো আলোচনায়, আমি যাব নিশীথ কুমার দাসের কাছে, বিজ্ঞানী। আমি স্যার আপনাকে প্রশ্ন করছি, একটু সহজ ভাষায় যদি দর্শকদের এবং আমাদের জন্য বোঝান যে ফর্দোর ওপর হামলা হলো, একটা 35,000 কেজির বোমা পড়লো, আপনি এর আগের দিন বলছিলেন স্যার এই অনুষ্ঠানে কিশলয়ের অগ্নিবাণে যে এই সমস্ত নিউক্লিয়ার বেসগুলো যেগুলো মাটির তলায় থাকে অনেক ফিট, 300, 150, 200, 300 ফিট নিচে, সেগুলো রিইনফোর্স কংক্রিট দিয়ে একদম বন্ধ করা থাকে যাতে কোনো কিছু না পৌঁছতে পারে। আজকে এই হামলার পর আমেরিকা দাবি করছে ধ্বংস হয়ে গিয়েছে, ইরান, সৌদি আরবিয়া বলছে কোনো তেজস্ক্রিয় বিকিরণ হবে না। যদি ধ্বংস হয়ে গিয়ে থাকে স্যার, তাহলে কি তেজস্ক্রিয় বিকিরণ না হওয়াটা সম্ভব? আর যদি না হয় তার মানে কি ধ্বংস হয়নি স্যার? না, যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে বিকিরণ হওয়াটাই স্বাভাবিক। এখন আমি এই প্রসঙ্গে দুটো কথা বলে নিই। ধরুন 8টা-9টা দেশ এখন পারমাণবিক শক্তিধর দেশ, তার মধ্যে দুটো দেশকে আমরা দেখলাম যারা বলে যে আমাদের পারমাণবিক শক্তি আছে, আমরা দেখে নেব। তার মধ্যে একটা ইরান, একটা পাকিস্তান। তো এই যে পারমাণবিক ঢেঁকুর পাকিস্তানে, সেটা ভারত বন্ধ করে দিয়েছে ওষুধ দিয়ে। ইরানের যে পারমাণবিক ঢেঁকুরটা, সেটা ইসরায়েল আর আমেরিকা বন্ধ করে দিতে বদ্ধপরিকর। কিন্তু বাকি যে দেশগুলো, ধরুন আমেরিকা, রাশিয়া, চীন, ইসরায়েল, ফ্রান্স, এরা কিন্তু এই ধরনের হুমকি দিতে কখনো শোনা যায় না। সো এটাই হচ্ছে ইম্যাচিউরিটি। তো একজন লিডার হিসেবে যখন এই ধরনের কথা বলে, একটা জিনিস পরিষ্কার, এদের হাতে পারমাণবিক শক্তি নিরাপদ নয় বিশ্ব কল্যাণের জন্য। এটা প্রথমেই আমাদের ধরে নিতে হবে। তো এছাড়া আপনি যে প্রশ্নটা করলেন যে যখন একটা নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টে আঘাত করা হয়, সেখান থেকে কী কী নির্গত? একটা তো বিকিরণ নির্গত হয়, তার মধ্যে যেটা খুব মারাত্মক বিকিরণ সেটা হচ্ছে গামা এবং নিউট্রন। এছাড়া থাকে আলফা বিটা। এখন এর যে দীর্ঘমেয়াদী যে ক্ষতিগুলো হয়, মানে সত্যি সত্যি নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট ধ্বংস হয়েছে কি হয়নি, আঘাতপ্রাপ্ত হয়েছে কি হয়নি, আপনি কিছুদিনের মধ্যেই জানতে পারবেন। কারণ এখানে ওর বিস্তীর্ণ এলাকা জুড়ে উদ্ভিদ এবং প্রাণী জগতের মধ্যে একটা ধ্বংসলীলা শুরু হয়ে যায়, যেগুলো পুনরুদ্ধার করা সম্ভব হবে না। এছাড়া ওই এলাকায় আমাদের মানুষের যে স্বাস্থ্যগত যে পরিবর্তন কীরকম, ধরুন ওখানে বিকলাঙ্গতা আসবে, ওখানে শ্বাসকষ্ট আসবে, বনের অসুখ আসবে, এবং সবথেকে বড় কথা ওখানে ডিএনএ স্ট্র্যান্ড ব্রেক করে যায় এই গামা এবং নিউট্রন রেডিয়েশনে, যার ফলে প্রজনন কোষের জেনেটিক পরিবর্তন ঘটে। তো এটা একটা দীর্ঘমেয়াদী এফেক্ট আছে। আর ইমিডিয়েটলি কি দেখে বোঝা যেতে পারে স্যার এখানে? একদম ইমিডিয়েট এফেক্ট কিছু? ইমিডিয়েটলি আমরা রেডিয়েশন ডিটেকশন। এখন ইরানের যেটা প্রবলেম হয়েছিল আগের বারে, আমাদের যেটা মনিটরিং এজেন্সি গ্লোবাল, IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, তাদের প্রতিনিধিকে অ্যাক্সেস দেয়নি। তো এই অবস্থায় ওরা তো এসে মাপবে এই সাইটগুলো, যেরকম পাকিস্তানে এসেছিল, এখানেও ওরা নিশ্চয়ই আসবে। তো তখন আমরা বুঝতে পারবো যে ওখানে রেডিয়েশন লেভেল কত আছে।
এবং আমরা জানতে পারবো সত্যি সত্যি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আর একটা বিষয় খালি বলে নিই আমি দর্শকদের উদ্দেশ্যে। এই যে 3টে কেন্দ্রে আঘাত করা হয়েছে, 3টের মধ্যে একটা হচ্ছে ফারদৌ, যেটা খুব নাম আসছে। ওটা অ্যাকচুয়ালি কি করে, ওটা করে ইউরেনিয়ামকে কনভার্ট করে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড নামক একটা গ্যাসেতে, যে ইউরেনিয়ামটা মাইনিং করে আনা হয়, ইয়েলো কেক আমরা বলি। আর বাকি দুটো যেটা নাতাঞ্জ অ্যান্ড ইস্পাহান, এই দুটোতে এনরিচ করা হয়। এখন ন্যাচারাল ইউরেনিয়ামে থাকে 0.7% ইউরেনিয়াম 235, যেটা নিউক্লিয়ার বোমেতে ব্যবহার করা হয়। সেটাকে লো এনরিচমেন্ট করা হয় 3 to 5%-এ একটা স্টেজে স্টোর করা হয়। মিডিয়াম স্টেজে করা হয় 20% এনরিচমেন্ট, সেটা একটা স্টেজে করা হয়। আর যখন এটাকে ওয়েপন গ্রেড করা হয় সেটা 90% এনরিচমেন্ট করে, দ্যাট ইজ ফাইনাল স্টেজ। বুঝলাম। সো এই নাতাঞ্জ আর মানে প্রথমে ফর্দোতে যা প্রসেসিং হয়, তারপর সেটা নাতাঞ্জ এবং ইস্পাহানে যায়, কারণ ওখানে সেন্ট্রিফিউজগুলো আছে যেগুলো স্পিনিং করে ওই যে 235 ছাড়া যে আইসোটোপটা থাকে 238, এই দুটোকে সেপারেট করে 235-কে এনরিচ করা হয়। তার মানে ওরা ফর্দোতে, যেটা প্রাথমিকভাবে যেখানে মাইনিং করে নিয়ে আসে, সেটাকেই ধ্বংস করে দেওয়ার দাবি করছে। আর সেখানেও যদি ধ্বংস হয়ে থাকে তাহলে বিকিরণ হবে। বিকিরণ তো হবে, কারণ ওখানে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস হিসেবে আছে, ভয়ঙ্কর বিকিরণ হতে পারে। আমি এরপরেই যাব, আমার সঙ্গে বিমল শঙ্কর নন্দ রয়েছেন অধ্যাপক, এবং তিনি বিজেপি মুখপাত্র বটে। এই মুহূর্তে বিজেপি হচ্ছে এই দেশের শাসক, সেই হিসেবে আমি বলবো দেশের পজিশন, দেশের স্ট্যান্ড তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন। তার সঙ্গে সঙ্গে অধ্যাপক হিসেবে ভারতের স্ট্যান্ড কি হওয়া উচিত সেটাও অ্যানালাইজ করতে পারবেন। স্যার, আমার আপনার কাছে প্রশ্ন, প্রধানমন্ত্রীকে ইরানের প্রেসিডেন্ট ফোন করলেন, 45 মিনিট কথা বললেন, অনুরোধ করলেন আপনি প্লিজ শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করুন। প্রধানমন্ত্রী ডাক দিলেন যে দ্রুত যুদ্ধ বন্ধ হোক, দ্রুত ডিএসকেলেশন হোক। এটা কি ট্রাম্পকেও এক প্রকার সরাসরি বার্তা নয়? ভারতের স্ট্যান্ডটা কি স্যার বলুন। একটা কথা বলি, সেটা হচ্ছে ভারতের স্ট্যান্ডটা এখানে কিন্তু না বোঝার কারণ নেই। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউবে কী সব অদ্ভুত আলোচনা চলে, সেই আলোচনার বাইরে গিয়ে কতগুলো কথা পরিষ্কার বলি যে ভারত কিন্তু কখনোই চাইবে না মিডল ইস্টের যুদ্ধটা আরও প্রলংড হোক। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, যদি ইরানের যে তেলের খনিগুলোর ওপর বিরাট কোনো আঘাত ঘটে যায়, সেক্ষেত্রে গোটা পৃথিবী ভোগ করবে, ভারতকেও যথেষ্ট ভোগ করতে হবে। কারণ ভারতের যে টোটাল অয়েল কনজামশন, তার একটা বড় অংশ কিন্তু ইরানের কাছ থেকে আসে। হরমুজ প্রণালী বন্ধ হলে ভারতেরও সবচেয়ে বড় সমস্যা হবে। কিন্তু আবার এটাও ঠিক যে ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু দেশ ইসরায়েল, ভারত এবং ইসরায়েলের সম্পর্ক যেটা অত্যন্ত কাছাকাছি এসেছে, তার কারণ দুটো দেশ কিন্তু আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। ফলে আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে ইসরায়েল যেভাবে দমন করতে চাইছে, ভারতবর্ষ সেভাবে দমন করতে চাইছে। সেই দিক দিয়ে ভারত এবং ইসরায়েলের মধ্যে একটা ঘনিষ্ঠতা রয়েছে। ফলে ভারত যেটা চাইবে সেটা হচ্ছে যে এই যুদ্ধ যেন বেশি দিন না চলে, 1, 2, কোনো রকম আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে কোনো দেশ যেন মদত না দেয়। এটা তো অস্বীকার করার উপায় নেই যে হিজবুল্লাহর মতো একটা ড্রেডেড জঙ্গি টেরোরিস্ট গোষ্ঠী, অন্যদিকে ইয়েমেনে যে হুথি গোষ্ঠী, এরা অনেকেই কিন্তু ইরানের কাছ থেকে মদত পাচ্ছে। এরা কিন্তু এই পশ্চিম এশিয়ার পরিস্থিতিটা উদ্বেগজনক করে রেখেছে, এটাও ঠিক। আবার এটাও ঠিক যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আমাদের একটা প্রশ্ন করার জায়গা আছে যে পাকিস্তানের মতো দেশ সে নিউক্লিয়ার ওয়েপন রাখবে, এটাও পশ্চিমী দুনিয়া কতদিন সহ্য করবে? কারণ পাকিস্তানও একটা অত্যন্ত ইরেসপন্সিবল দেশ, কথায় কথায় সে পরমাণু অস্ত্রের হামলার হুমকি দেয়, যেটা একদিন ইরানও দিয়েছে। ফলে এই বৃত্তের মধ্যে পাকিস্তানকেও আনার দরকার। পাকিস্তান ভারতের হাতে যে মার খেয়েছে, তার কোমরে অনেকটাই ভেঙে গেছে, উঠে দাঁড়ানো একটু মুশকিল আছে। কিন্তু তারপরে আবার আমি বলছি, এই যে একটা কথা আছে যে কাঁটা যতই ছোট হোক সে তো ফোটে। ফলে পাকিস্তানের মতো একটা ইরেসপন্সিবল দেশ, যেটা গ্লোবাল টেরোরিজমের একটা এপিসেন্টার, তার হাতেও পরমাণু শক্তি থাকলে সেটা আমাদের পক্ষে নিরাপদ নয়। ফলে ভারতের প্রধানমন্ত্রীর এই যে ডাক, এটা কিন্তু অত্যন্ত সিগনিফিক্যান্ট। এর আগে ভারতের প্রধানমন্ত্রী কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে তিনি আমেরিকায় যাননি, তিনি তার নর্মাল যে কাজকর্ম সেটা চালিয়ে গেছেন।
দ্বিতীয় কথা হচ্ছে ভারত কিন্তু এই যুদ্ধ বন্ধের কথা বলেছে, যে এই যুদ্ধ বেশি দিন চলতে দেওয়া যায় না। তৃতীয় নম্বর হচ্ছে ভারতবর্ষ আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে ধ্বংস করতে চায়, সেক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে রয়েছে। চতুর্থত, ইরান যদি নিজেকে ঠিক করে নেয়, ইরানের পরিস্থিতি যদি উন্নত হয়, যেরকম নেতানিয়াহুর যে কথাটা, নেতানিয়াহু যে এই আমেরিকার হস্তক্ষেপ হয়তো ইতিহাসকে বদলে দেবে, সেই ইতিহাসকে কতখানি বদলে দেবে আমরা বলতে পারবো না, কিন্তু মধ্যপ্রাচ্যে যদি ইরানের মতো দেশ একটা রেসপন্সিবল এবং ডেমোক্রেটিক কান্ট্রিতে পরিণত হতে পারে, তার কোনো বিকল্প হবে না। কারণ একটা লাইনে শেষ করি, ভারতবর্ষ ইতিমধ্যেই চাইছে যে ইরান আর্থিক দিক দিয়ে উন্নত হোক, ভারত সেখানে ইনভেস্টমেন্ট করেছে, ফলে একটা ডেমোক্রেটিক ইরান, স্টেবল এন্ড ডেমোক্রেটিক ইরান করতে বলবো। অত্যন্ত ইমার্জেন্সি একটা ব্রেকিং নিউজ আসছে এই মুহূর্তে যখন আমরা কথা বলছি, সেই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত বড় ভয়ঙ্কর একটা বিস্ফোরণ হয়েছে ইরানের বুশেহর প্রদেশে। ইরানের বুশেহর প্রদেশে বিস্ফোরণ ঘটেছে, ভয়ঙ্কর বিস্ফোরণের দাবি ইরানের সংবাদ মাধ্যমে। একদম বেসিক ইনফরমেশন আসছে, প্রাথমিক ইনফরমেশন, বুশেহর প্রদেশে ইরানের পরমাণু রিঅ্যাক্টর আছে। আবার কি নতুন করে হামলা চালালো ইসরায়েল বা আমেরিকা পরমাণু রিঅ্যাক্টরে? প্রশ্ন থাকছে কিশলয়ের অগ্নিবাণে এই মুহূর্তে ফার্স্ট ব্রেকিং, ফার্স্ট অন, প্রথম ব্রেক করছি আমরা কিশলয়ের অগ্নিবাণে। বুশেহর শহরে বিরাট বড় বিস্ফোরণের প্রাথমিক প্রাইমারি রিপোর্ট উঠে আসছে। নিউক্লিয়ার রিঅ্যাক্টর, পরমাণু রিঅ্যাক্টর, পরমাণু চুল্লির একদম কাছে বিস্ফোরণ ঘটেছে, বিরাট বড়। কেন, কি জন্য, কারা করেছে এখনো জানা যায়নি, কারণ কিছুক্ষণ আগে হয়েছে। আপডেটেড রাখবো, ইনফরমেশন নিয়ে দর্শকদের আপডেটেড রাখবো। আরো একবার বলে রাখি, ইরানের বুশেহর শহরে বিরাট বড় বিস্ফোরণের প্রাথমিক রিপোর্ট উঠে আসছে। কিশলয়ের অগ্নিবাণে বিগ ব্রেকিং। আবার হামলা চালিয়েছে আমেরিকা, প্রশ্ন, আবার হামলা চালিয়েছে ইসরায়েল নিউক্লিয়ার রিঅ্যাক্টরে, পরমাণু রিঅ্যাক্টরে। প্রশ্ন থাকছে, আমি যাব পথিকৃৎ পাইনের কাছে। পথিকৃৎ বাবু, একদম সরাসরি প্রশ্ন, ভারত, স্যার বলছিলেন ভারতের স্ট্যান্ডের কথা, ভারত শান্তি চায়, ভারত শান্তি প্রতিষ্ঠা করতে চায়, বুঝলাম স্যার, কিন্তু যেভাবে পরপর পরমাণু রিঅ্যাক্টরের কাছাকাছি বিস্ফোরণ ঘটছে, যদি পরমাণু যুদ্ধ লেগে যায়, যদি রিঅ্যাকশন শুরু হয়, যদি বিকিরণ হয়, যদি আমেরিকা আরো বড়ভাবে যুদ্ধে নামে, তারপর কি হতে চলেছে? বিশ্ব তো দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে স্যার, স্টেটমেন্ট দেখে বোঝা যাচ্ছে। বলুন স্যার। কিশলয়ের প্রথম কথা হচ্ছে, আমি দুটো ক্লারিফিকেশন দিতে চাই। ইরান থেকে আমরা কোনো তেল আমদানি করি, কারণ ইরানের ওপরে স্যাংশন আছে আমেরিকা, 2018 থেকে তেল আমদানি বন্ধ। দ্বিতীয় কথা হচ্ছে রেডিয়েশনের ব্যাপার, আপনি যেটা বললেন, কয়েকজন আমাদেরকে সম্মান জানিয়ে বলছি, অনেক পরিমাণে আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট হয়, সেখানে রেডিয়েশন খুব লিমিটেড হয়। এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে রেডিয়েশন হলেও যেটা ইরান জানাবেন, ওরা একটা সেন্স অফ নর্মালিটি রাখার চেষ্টা করবে, আর সুতরাং জানা খুব মুশকিল। যদিও টেলিমেট্রি ইমেজিং এর পসিবিলিটি আছে, আপনি বুঝতে পারবেন কিছু। এখানে প্রথম, তৃতীয় কথা হচ্ছে যে আলটিমেটলি কি হতে পারে। আপনি দেখুন, এই যুদ্ধটা কিন্তু আজকে যেহেতু ট্রাম্প কয়েকটা বোম ফেলেছে, GBU-57, যেগুলো 14,000 কেজির বোম, 30,000 পাউন্ড, এটা ভেরিফাই করতে, এটাতে যুদ্ধ বন্ধ হবে না। তার কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে, আপনি দেখুন এই অপারেশনটার নাম হচ্ছে অপারেশন রাইজিং লায়ন। রাইজিং লায়ন নামটা দিয়েছে কেন? 1979 অব্দি যদি ইরানের পতাকাটা দেখেন, সেখানে একটা সিংহের ফটো থাকতো, পেছনে একটা সূর্যোদয় হতো। তার মানে ইসরায়েল চাইছে ইরান 1979-তে ওনাদের যেটা ইসলামী রেভলিউশন হচ্ছিল, তার আগে যে ইরান ছিল সেখানে ফিরে যান, এবং সেই জন্য ওরা বোঝা যাচ্ছে এরা একটা রেজিম চেঞ্জ করতে চাইছে। রেজিম চেঞ্জ অত সহজে হয় না, কারণ রেজিম চেঞ্জ করতে গেলে আপনাকে ফুড সোলজার নামাতে হবে, ওটা মনে হয় না আমেরিকা নামাতে চায়। ওরা চাইছে ইরানের যে সংগঠনটা, ওদের যে সরকারটা, তার যে ব্যালিস্টিক মিসাইল ক্যাপাবিলিটি, তার যে ইউরেনিয়াম এনরিচমেন্ট ফ্যাসিলিটি, ওয়েপেনাইজেশন প্রোগ্রাম এবং IRGC যেটা ইসলামিক রেভলিউশনারি গার্ড ফোর্স, এদের ক্ষমতাটা এতটাই কমিয়ে দেওয়া যাতে কিনা ওখানকার ভিতর থেকে একটা আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনটা হবে কিনা আমরা বলতে পারবো না, কারণ ইরানের হাতেও ক্ষমতা আছে। ইরান যেভাবে পাল্টা অ্যাটাক ইসরায়েলের উপর করছে, সেটা ইসরায়েল কতদিন অ্যাবজর্ব করতে পারবে, এটা একটা প্রশ্ন, কারণ ইসরায়েল খুব ছোট দেশ, তাদের জিওগ্রাফিক্যাল ডেপথ নেই। কতদিন এটা সহ্য করতে পারবে ইরান এবং ইসরায়েল? পাল্টা কতদিন ধরে এই হামলা চালাবে, বা মার্কিন যুক্তরাষ্ট্রের কি রোল থাকবে? আমার সময় আজকে একদম কম, পরপর ব্রেকিং ছিল বলে প্রত্যেককে আমি দ্বিতীয়বার আর বলার মতো টাইম আমার হাতে ছিল না, তার জন্য আমি ক্ষমা চেয়ে নেবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর, বুশেহর শহরে আবার কিন্তু একটা বিস্ফোরণ ঘটেছে, একদম পরমাণু রিঅ্যাক্টরের কাছে, আবার পরমাণু চুল্লি, আবার বিস্ফোরণ, আবার ইরান।
এটা কে করেছে, কেন হয়েছে, এর দিকে নজর থাকবে। আবার কি একটা পরমাণু রিঅ্যাক্টর ধ্বংস হলো ইরানে? বড় খবর, বিগ ব্রেকিং, নজর রাখবো। ফিরছি ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।